তমশ্রী প্রথমেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, দিলীপেই কি আস্থা বিজেপির? দিলীপ ঘোষকে সামনে রেখেই সংগঠন শক্তিশালীর ভাবনা, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। বঙ্গ বিজেপি সংগঠন মজবুত করতে রদবদলের একটা সম্ভাবনা রয়েছে এবং বিস্তারিত জানবো, অরূপ রয়েছে আমাদের সঙ্গে। অরূপ, একটা রদবদলের ভাবনা রয়েছে, সেক্ষেত্রে দিলীপের হাতেই কি দিতে চায় সেই দায়িত্ব কেন্দ্র, কি জানতে পারছো? দেখো, সাংগঠনিক রদবদল যে আসন্ন সেটা এর আগেও বিজেপির দিক থেকে জানা গিয়েছে বা তারা জানিয়েছে। প্রশ্ন হচ্ছে যে যে পরিস্থিতি রাজ্যের, যে জেলায় জেলায় যে সন্ত্রাস কবলিত অবস্থা, যেখানে বিজেপি বারবার অভিযোগ করেছে যে তৃণমূলের হাতে তাদের দলীয় কর্মী সমর্থকরা বিভিন্নভাবে আক্রান্ত শুধু হচ্ছেন না, ফলে বিভিন্ন রকম মিথ্যা কেস, মামলা ইত্যাদিতে তারা জেরবার। সেই পরিস্থিতি কাটিয়ে দলকে, সংগঠনকে শক্তিশালী করা যে অত্যন্ত জরুরি, কারণ সামনে পুরো নির্বাচন রয়েছে। সেই লক্ষ্যে দলকে এগিয়ে নিয়ে যেতে গেলে সেটা অত্যন্ত প্রয়োজন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে নেতৃত্ব কার হাতে থাকবে এবং সাংগঠনিক সেই রদবদলের রাশ কার হাতে থাকবে। এখানেই যে সূত্র জানা যাচ্ছে যে গত কয়েকদিন দিল্লিতে দিলীপ ঘোষ কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে একাধিক বৈঠক করেছেন, মূলত তাদের ডাকেই বৈঠকে ছিলেন এবং সেই বৈঠকে যে সবুজ সংকেত পাওয়া গেছে যে রাজ্যে সাংগঠনিক রদবদলের ক্ষেত্রে দিলীপ ঘোষের ভূমিকা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে এবং সেই লক্ষ্যে আগামী 3 দিন, আজ থেকে যে বৈঠক হচ্ছে এসপিতে, 5টি যে জোন, 39টা যে সাংগঠনিক জেলা, সেই ধরে ধরে প্রতিটি জোন ধরে ধরে আলোচনা। আজকের যে কলকাতা এবং সংলগ্ন আরো যে জেলাগুলিকে নিয়ে যে বৈঠক, সেই বৈঠকে কেন্দ্রীয় সংগঠনের যে মূল কাণ্ডারি শিবপ্রকাশ, তিনি যেমন থাকবেন, অন্যদিকে থাকবেন দিলীপ ঘোষ। এবং এই 3টি জোনের আজকের যে বৈঠক, সেই বৈঠকে জেলাগুলোর পাশাপাশি সংগঠনের যে অন্যান্য মূল সংগঠনের পাশাপাশি মোর্চা নেতৃত্বকেও ডাকা হয়েছে। ফলে যেটা আগামী এই যে 5টি জোনের বৈঠকের মধ্যে দিয়ে মূল যে কাজটা, সেটা হচ্ছে এক সন্ত্রাসের জায়গা থেকে দলকে বার করে এনে, যে পরিস্থিতি সেখান থেকে দলকে বার করে এনে শক্তিশালী করা। অন্যদিকে বিগত নির্বাচনের যে ফলে যে সাংগঠনিক যেসব ত্রুটি বিচ্যুতি, সেই জায়গা থেকে দলকে শক্তিশালী করার লক্ষ্যে প্রয়োজনীয় যে পরিবর্তন, রদবদল, সেই রদবদলের জায়গাগুলোকে চিহ্নিত করা। তৃণমূলের সম্প্রতি সেই রদবদল হয়েছে এবং সেই হাত ধরেই কিন্তু এগোতে চাইছে বিজেপি। ঠিক, একেবারেই। অনেক ধন্যবাদ অরূপ তোমায়। দলবদল, কিছু বদল সদল হতেও পারে, এটা একটা প্রসেস চলতে থাকে। নির্বাচন অবধি একটা ফেজ ছিল, আমরা কাজ করেছি। এখন প্রতিষ্ঠিত বিরোধী দল হিসাবে দায়িত্ব পালন করার জন্য পার্টিকে যেভাবে তৈরি করা উচিত, সে ব্যাপারে চিন্তা ভাবনা হবে। ফের রাজ্য সরকারকে কড়া আক্রমণ শুভেন্দু অধিকারীর। কাউন্সিলরের উপর হামলার ঘটনায় 36 ঘন্টা পর কেন এফআইআর? এই ঘটনা বিপজ্জনক। বাংলায় তালিবান টু, কটাক্ষ বিরোধী দলনেতার। একটা কাউন্সিলর, তিনি আক্রান্ত হলেন, মাথা ফাটলো, স্টিচ করলো, তার 36 ঘন্টা পরে এসআর হচ্ছে। পুলিশের তো সমস্যাই না করা। এই ব্যবস্থা পশ্চিমবঙ্গে খুব বিপজ্জনক, খুব বিপজ্জনক। তালিবান টু, এই ব্যবস্থা বন্ধ করতে গেলে জুডিশিয়ারিকে, কেন্দ্রীয় সরকারকে এদেরকে এগিয়ে আসতে হবে। জুডিশিয়ারি অনেকটাই এগিয়ে এসেছে, আশা করব বিচার পাবে মানুষ। শুভেন্দু অধিকারীর এই মন্তব্যের পরেই আমরা যোগাযোগ করেছিলাম তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের সঙ্গে। তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন শোনাবো। ত্রিপুরায় অরুণ ভৌমিক পরিষ্কার দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, বিজেপির বিধায়ক, যে তৃণমূলের নেতারা এয়ারপোর্টে নামলে তালিবানি কায়দায় অ্যাটাক করুন। যারা তৃণমূলের নেতা এবং কর্মী, তাদের উপর যেভাবে হামলা হচ্ছে, যেভাবে মামলা দেয়া হচ্ছে, হোটেল সন্ত্রাস হচ্ছে, শুভেন্দুর লজ্জা উচিত এই কালচারের মধ্যে পড়ে। এখানে কি হয়েছে, এলাকায় হয়েছে, পুলিশ যা যা করার দেখছে। আদি বনাম তৎকাল বিজেপির মারামারি চলছে অধিকাংশ জায়গায়। শুভেন্দুকেই তো অর্ধেক লোক ওখানে সহ্য করতে পারে না বিজেপির লোকেরা। তো ফলে তালিবান শব্দটা বিজেপি নেতাদের মুখ থেকে বেরোয়। আফগানিস্তানে যার নাম তালিবান, ত্রিপুরায় আর ভারতবর্ষে তার নাম বিজেপি।
তৃণমূলের পক্ষ সওয়াল, বিজেপি বিধায়কের নিন্দায় ত্রিপুরায় প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বাম নেতা মানিক সরকার। কদিন আগেই তৃণমূল নেতাদের হাড়গোড় ভাঙার হুমকি দেন বিজেপি বিধায়ক অরুণ ভৌমিক। তার নিন্দা করেন মানিক সরকার, বলেন যারা প্রতিবাদ করছেন তাদের সাহস আছে। এই যে দেখতে পাচ্ছেন তৃণমূলের পক্ষে সওয়াল এবং বিজেপি বিধায়কের নিন্দায় ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বাম নেতা মানিক সরকার। কদিন আগেই তৃণমূল নেতাদের হাড়গোড় ভাঙার হুমকি দেন বিজেপি বিধায়ক অরুণ ভৌমিক। তার নিন্দা করেন মানিক সরকার, বলেন যারা প্রতিবাদ করছেন তাদের সাহস আছে। এই পশ্চিমবঙ্গ থেকে মমতা ব্যানার্জির উস্কানিতে 25 বছর ধরে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে বিপ্লব কুমার দেবের নেতৃত্বে, সেই সরকারের উপর আঘাত করার চেষ্টা করছে। আমি আপনাদের কাছে আবেদন করব, তালিবানি কায়দায় এদের আক্রমণ করতে হবে। এয়ারপোর্টে নামলে তাদেরকে আক্রমণ করতে হবে। এদের প্রতিটি রক্ত দিয়ে আমরা এই বিপ্লব দেবের সরকারকে রক্ষা করবো। যাদের হাড় ভাঙার হুমকি দিলেন তারাই তো রাস্তায় দাঁড়িয়ে সড়ক প্রতিবাদ করছে। তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি। সাহস আছে, মাথার মতো করছে না। যিনি বলছেন এটা তার দুর্বলতা, জনবিচ্ছিন্নতায় ভুগছেন, ভয় পেয়ে যাচ্ছেন, তার থেকে সমস্ত কথাবার্তা বলছেন। বিজেপি বিধায়কের নিন্দায় ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বাম নেতা মানিক সরকার আপনারা শুনলেন। এবং এই ঘটনার পর তৃণমূল এবং বিজেপি নেতৃত্ব তারা কি বলছেন শোনাবো। যেভাবে অরুণ ভৌমিক বিজেপির বিধায়ক, ওরা তো হামলা মামলা হোটেল সন্ত্রাস সব চালাচ্ছে, আর অরুণ ভৌমিক বলছে এয়ারপোর্টে নামলেই তালিবানি কায়দায় অ্যাটাক করা হবে, এবং এটা তৃণমূলের রাজত্ব। সেই জায়গায় দাঁড়িয়ে বর্ষিয়ান বামপন্থী নেতা এবং রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এই সন্ত্রাসের যে নিন্দা করেছেন সেটা অত্যন্ত ইতিবাচক, এবং মানিকবাবুর কাছে নিশ্চিতভাবে সেটাই আশা করি। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে মানিকবাবু যেটা বলছেন সেটা নিশ্চিতভাবেই বাস্তবসম্মত কথা। যে সিপিআইএম ত্রিপুরা রাজ্যে ঘোলার জলে মাছ ধরতে চাইছে এবং তাকে সম্পূর্ণভাবে মদত যোগাচ্ছে তৃণমূল কংগ্রেস। তো স্বাভাবিকভাবেই বিমান বসু বলেছেন যে এখন তৃণমূলের সঙ্গে চলতে আমাদের কোনো বাধা নেই, এবং সর্বভারতীয় প্রেক্ষাপটে মমতা ব্যানার্জি এখন প্রধানমন্ত্রী হতে চাইছেন। তাই কংগ্রেস, তৃণমূল, সিপিআইএম সব একই নৌকায় সাভারি করে তারা সামনের দিকে যেতে চাইছে। তাই তৃণমূলকে শিখণ্ডী বানিয়ে ভোট কাটাকাটির রাজনীতি করে তারা আগামী দিনে বিধানসভা নির্বাচনে বৈতরণী পার হতে চাইছে। এটা হচ্ছে মানিক সরকারের স্ট্র্যাটেজি। যে মানিক সরকার আগে তৃণমূলকে গালাগাল দিত, এখন মানিক সরকার তৃণমূলের পক্ষে কথা বলছে। অশান্তি মামলা তদন্তে তৎপর সিবিআই। কলকাতায় আসছেন 4 জয়েন্ট ডিরেক্টর, এমনটাই খবর এই মুহূর্তে উঠে আসছে। আরো বিস্তারিত বলবে সুকান্ত, রয়েছে আমাদের সঙ্গে। সুকান্ত, দেখো, ভোট পরবর্তী হিংসাতে ইতিমধ্যে 4টে আলাদা স্পেশাল টিম গঠন করা হয়েছে, এবং যেখানে পশ্চিমবঙ্গের যে সমস্ত জায়গাতে পোস্টপল ভায়োলেন্স এসেছে সেই জেলাগুলোকে 4 ভাগে ভাগ করা হয়েছে। যেটা জানা গেছে যে এই 4টে দলের নেতৃত্বে থাকবেন 4 জন জয়েন্ট ডিরেক্টর, এবং সেই জয়েন্ট ডিরেক্টর তারা প্রত্যেকে দিল্লি থেকে আজকে আসবেন। নিজাম প্যালেসে একটি উচ্চ পর্যায়ের মিটিং হবে, যেখানে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সিবিআই ডিরেক্টরও থাকতে চলেছেন, এবং সেখানে সিদ্ধান্ত হবে আগামী দিনে কিভাবে এই কেসের তদন্ত কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া হবে, বা পরবর্তী সময় যে তদন্ত কিভাবে যাবে এই গোটা পরিকল্পনাটাকে স্থির করা হবে। এবং সেই জায়গা থেকে তোমাকে বলে রাখি, এখনো পর্যন্ত মোট কেসের সংখ্যা হচ্ছে 41, 29টি হচ্ছে মার্ডার কেস এবং 12টি হচ্ছে ক্রাইম এগেইনস্ট উইমেন। এই কেসগুলোকে একত্রিত করে কিভাবে পরবর্তীকালে রণকৌশল সাজানো হবে, গোটা বিষয়টি আজকে কিন্তু স্থির হবে। বেশ, অনেক ধন্যবাদ সুকান্ত। বাঁকুড়ার বিষ্ণুপুর পুরসভায় প্রায় 10 কোটি টাকা আর্থিক তছরূপের অভিযোগ। গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তাকে 4 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ বিষ্ণুপুর মহকুমা আদালতের। পুলিশের জালে রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। বাঁকুড়ার বিষ্ণুপুর পুরসভায় প্রশাসক পদে থাকাকালীন কয়েক কোটি টাকা তছরূপের অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে। বিষ্ণুপুর পুরসভার প্রশাসক ছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। গত বছরের মে থেকে নভেম্বর পর্যন্ত দায়িত্বে ছিলেন। অভিযোগ, সেই সময় বিভিন্ন প্রকল্পে আর্থিক অনিয়ম হয়। সূত্রের খবর, পুরসভা 55টি প্রকল্পে অনিয়মের হদিশ মিলেছে। আর্থিক তছরূপের পরিমাণ প্রায় 10 কোটি টাকা। শুনলাম আপনাকে অ্যারেস্ট করা হয়েছে পৌরসভার বেশ কিছু কয়েক কোটি টাকা দুর্নীতির অভিযোগে, আপনি কি মেনে নিচ্ছেন?
জানতেই পারিনি কোনো দুর্নীতি নেই, প্রশাসনে কোনো দুর্নীতি নেই। তাহলে পুলিশ কেন আপনাকে অ্যারেস্ট করলো? দুর্নীতি না থাকলে কি করে বলবো, আমি জানতেই পারিনি। ওনার নামে এক বিরাট একটা অভিযোগ ছিল, সেই পরিপ্রেক্ষিতে পুলিশ প্রশাসন ওনাকে জিজ্ঞাসাবাদের জন্য হয়তো আটক করেছে। প্রশাসনিক দিক দিয়ে আধিকারিকরা এই বিষয়ে তদন্ত করছেন। তো আইনের পথে চলবে, সেখানে আমাদের কোনো কিছু বলার নেই। সামনে পৌর নির্বাচন, এই পৌর নির্বাচনে তৃণমূলের পায়ের তলার মাটি সরে গেছে, তাই তারা এখন ভীত সন্ত্রস্ত। আর্থিক তছরূপের অভিযোগ করে তাদেরকে গ্রেপ্তার করার চেষ্টা করছে। শ্যামাপ্রসাদের বিরুদ্ধে আগেও দুর্নীতির অভিযোগ উঠেছে। সারদাকাণ্ডে নাম জড়ায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের। বাঁকুড়ায় একটি সিমেন্ট কারখানা কেনেন শ্যামাপ্রসাদ, নাম ব্যবহার করেন শ্যামাপদ মুখোপাধ্যায়। পরে সারদা কর্তাকে লোকসানে চলা কারখানা বিক্রি করেন। প্রথমে ইডি এবং পরে সিবিআই তদন্তে ধরা পড়ে গড়মিল। শ্যামাপদ না শ্যামাপ্রসাদ, আসল নাম নিয়েও বিস্তর জলঘোলা হয়। 2009 সালে কংগ্রেস থেকে তৃণমূলে যোগ দেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। 2016 সালে ভোটে হেরে যান। এবার বিধানসভা ভোটের সময় খোদ অমিত শাহের উপস্থিতিতে যোগ দেন বিজেপিতে। শ্যামাপ্রসাদকে বিজেপিতে নেওয়ায় প্রকাশ্যেই ক্ষোভ জানান পদ্ম শিবিরের একাংশ। এখনও তিনি বিজেপিতেই রয়েছেন বলেই খবর। বাঁকুড়া থেকে মৃত্যুঞ্জয় দাস, নিউজ 18 বাংলা। ক্ষমতাতেও নেই, বিরোধিতাতেও আঁচ কম। তবে মেদিনীপুর শহরে দুয়ারে সরকারের সুবিধা নিতে জনগণকে সাহায্য করতে নামলো সিপিআইএম। হেমতাবাদে কাজে লাগানো হলো কন্যাশ্রীর মেয়েদের। পানাগড়ের পর মেদিনীপুর শহরের কর্নেলগোলায় নারায়ণ বিদ্যাভবনে চলছে দুয়ারে সরকার ক্যাম্প। আর সেই ক্যাম্পের বাইরে সাধারণ মানুষের সাহায্যের জন্য ক্যাম্প করেছে সিপিআইএম। সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে সাধারণ মানুষের স্বার্থে ফর্ম ফিল আপের বিভিন্ন কাজ করে দিচ্ছেন কর্মী, সমর্থক ও নেতৃত্ব। খুশি উপভোক্তারাও। মূল উদ্দেশ্য হচ্ছে যে জনগণ আসছে তাদেরকে সাহায্য করা। অনেকের ফর্ম পূরণ করতে অসুবিধা হচ্ছে, সেই সহায়তা করা। আমরা পরিষ্কার মনে করি দায়িত্বশীল প্রার্থী হিসাবে জনগণের পাশে বিপদে আপদে থাকা দরকার। করোনার সময় রেড ভলান্টিয়ার্সরা ছিল মানুষের পাশে। এবার সরকারি প্রকল্পেও আম জনতাকে সাহায্য করতে চাইছে সিপিআইএম। দুয়ারে সরকার, কিন্তু অনেকেই ফর্ম ফিল আপ করতে গিয়ে সমস্যায় পড়ছেন। তাদের পাশে কন্যাশ্রীর মেয়েরা। উত্তর দিনাজপুরের হেমতাবাদে দুয়ারে সরকার প্রকল্প রূপায়ণে পাশে দাঁড়ালো পড়ুয়ারাই। স্বাস্থ্যসাথী থেকে লক্ষ্মীর ভাণ্ডার, সরকারি প্রকল্পের সুবিধা নিতে ক্যাম্পগুলিতে উপচে পড়ছে ভিড়। ক্যামেরায় মুক্তা সরকারের সঙ্গে উত্তম পাল ও শোভন দাস, নিউজ 18 বাংলা। দিল্লির জ্যোতি শর্মা তার এনজিও ফোর্স সমাজের সর্বস্তরের মানুষকে জলশক্তির সম্বন্ধে ওয়াকিবহল করেছে। আজ মিশন পানিতে শুনুন তার কথা। I'm Jyoti Sharma. I am the founder president of a non-profit called Force, which works for water security and sanitation. The idea of water security is actually very simple. All it means is demand and supply should be balanced. That's all. So what we do is we calculate the available supply. How much rainwater, how much wastewater. That's one side of the balance sheet, and the other side of the balance sheet is how much water do people need. And then what we do is we try and plan to make sure that every drop of rainwater is harvested. So it's a zero rainwater flow out area and a zero wastewater flow out area. So what you see here is an example of a rainwater harvesting structure. Now what is this doing? As you can see, these are DDF flats. What it's doing is there is a stormwater drainage system that exists in such areas. It's just tapping into that stormwater drainage system. So all the water automatically we will bring it here. There is some cleaning that is done so that the water does not contaminate to groundwater, and it just percolates into the ground. And it's as simple as that, nothing more. And this is the kind of thing we've done in thousands of places. If you visit our website, you'll see something called a Blue Delhi Declaration. So we actually did a calculation for 7 of the biggest cities in the country, including Delhi,
And the calculation simply was, do we have enough water for our needs? And Delhi has enough water for its needs. So if you put together our share of the river waters that we are getting, the rainwater that can be harvested, our current existing wastewater treating capacities, there is absolutely no reason why Delhi should need a single drop of water more from outside.